আজ আমি নিয়ে এসেছি নতুন এক ক্রাইম থ্রিলার ড্রামা হাইপার নাইপ এর প্রথম এবং দ্বিতীয় এপিসোড। আমাদের গল্পের নায়িকার নাম জিং সিওক। সে কোরিয়ার সেরা মস্তিষ্ক বিশেষজ্ঞ। মস্তিষ্ক সংক্রান্ত যে কোনো অপারেশন সে খুব সহজে করতে পারে, তবে তার কোনো মেডিকেল লাইসেন্স নেই। তাই সে বড় হাসপাতাল থেকে বিতাড়িত হওয়া রোগী অথবা পুলিশ কর্তৃক খুঁজছেন এমন অপরাধীদের অপারেশন করে। একদিন জিং সিওক গভীর জঙ্গলে এক গ্যাংস্টারের অপারেশন করছিল। অপারেশনের মাঝে সে বারবার রোগীকে জাগিয়ে তোলে আর তার মস্তিষ্কের বিভিন্ন অংশের কার্যকলাপ পর্যবেক্ষণ করে। অপারেশনের এই বিশেষ পদ্ধতি দেখে সকলেই অবাক হয়ে যায়, এমনকি কোরিয়ার সেরা হাসপাতালেও এমন পদ্ধতি আগে কেউ দেখেনি। জিং সিওক অপারেশনটি সফলভাবে শেষ করে গ্যাংস্টারকে সে শুধু বাঁচায় না, তার শরীরে কোনো রকম জটিলতাও তৈরি হতে দেয় না। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও খুব দ্রুত ঘটনা অন্যদিকে মোড় নেয়, কারণ অপারেশনের সময় লোকবলের অভাবে গ্যাংস্টার একজনকে নার্স হিসেবে ডেকে আনে। সেই নার্স আগে একটি বারে কাজ করত আর জিং সিওক সাথে তার একবার দেখা হয়েছিল। সে জানতে পারে জিং সিওকের মেডিকেল লাইসেন্স বাতিল করা হয়েছে, তাই সে জিং সিওককে হুমকি দেয় যদি জিং সিওক চায় নার্সটি তার পরিচয় গোপন রাখুক, তাহলে প্রতি মাসে তাকে 50 লক্ষ টাকা দিতে হবে। জিং সিওক ভাবে নার্সটি হয়তো তার সাথে কাজ করতে চায়। যদিও তার কাছে সবসময় অপারেশন থাকে না, তবু মাসে 50 লক্ষ টাকা দেওয়া তার পক্ষে সম্ভব না, কারণ সে অন্যান্য নার্সদেরও টাকা দেয়। কিন্তু নার্সটি জানায় সে কাজ করতে চায় না। এই কথা শুনে জিং সিওক বুঝতে পারে নার্সটি আসলে তাকে ব্ল্যাকমেইল করতে চাইছে। গ্যাংস্টারকে পাঠানোর পর জিং সিওক গভীর চিন্তায় পড়ে যায়। নার্সটি যে খারাপ মেয়ে সেটা সে বুঝতে পারে। যদি সে এবার টাকা দেয় তাহলে ভবিষ্যতে আরও বেশি টাকা চাইবে। তাই সে একটা অজুহাত দেখিয়ে তার সহকারীকে ঘর থেকে বাইরে যেতে বলে। তারপর নার্সের জলের গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। নার্স জল পান করার পর জিং সিওক তার ওপর ঝাঁপিয়ে পড়ে আর শ্বাসরোধ করে। যতক্ষণ না নার্সটি মারা যায় ততক্ষণ সে হাসতে থাকে। যখন সে দেহটি মাটি চাপা দিতে যায় তখন তার সহকারী ফিরে আসে। জিং সিওক এতে খুব একটা চিন্তিত হয় না। সে তার সহকারীকে জায়গাটি পরিষ্কার করতে বলে। আসলে সহকারী একজন মেডিক জাল কলেজের ছাত্র। মস্তিষ্কে গুরুতর আঘাত পাওয়ার পর জিং সিওক অপারেশন করে তার জীবন বাঁচিয়েছিল। তারপর থেকে সে জিং সিওক সহকারী হিসেবে কাজ করে। সে জিং সিওকের জামাকাপড় পরিষ্কার থেকে শুরু করে রান্নাবান্না পর্যন্ত সব কাজ করে দেয়। এমনকি জিং সিওক যখন কাউকে মারে তখন সে লাশটি গায়েব করতেও সাহায্য করে। সে অনেকবার জিং সিওককে মানুষ মারতে বারণ করেছে, কিন্তু জিং সিওক কখনোই তার কথা শোনেনি। এদিকে পুলিশ গোপনে অপরাধীদের করা অপারেশনগুলো খতিয়ে দেখছে। তারা গ্যাংস্টারের অপারেশন করার ভিডিওটি উদ্ধার করে। যেহেতু তারা এই বিষয়ে কিছু জানে না, তাই তারা কোরিয়ার সেরা মস্তিষ্ক বিশেষজ্ঞ অধ্যাপক চুইকে ভিডিওটি দেখায়। অধ্যাপক চুই পুরো ভিডিওটি দেখে হতবাক হয়ে যান। তিনি বুঝতে পারেন অপারেশনটি মস্তিষ্কের গভীরে করা হয়েছে, যা করা খুবই কঠিন। এমনকি তার পক্ষেও এটা করা সম্ভব নয়। অধ্যাপক চুই এই অপারেশন করা লোকটিকে খুঁজে বের করার জন্য তার লোক লাগায়। আসলে অধ্যাপক চুই একটি জটিল মস্তিষ্কের রোগে ভুগছেন, যার কারণে প্রায় তার কানে ভো ভো শব্দ হয় আর মাথায় অসহ্য যন্ত্রণা করে। তাই তিনি চান যত তাড়াতাড়ি সম্ভব তার অপারেশন হোক, কিন্তু তিনি অন্য কোনো ডাক্তারের ওপর ভরসা করতে পারছেন না। তাই তিনি গ্যাংস্টারের অপারেশন করা লোকটিকে দিয়ে নিজের অপারেশন করাতে চান। খুব শীঘ্রই অধ্যাপক চুই জানতে পারেন জিং সিওক এই অপারেশনটি করেছে। এই কথা শুনে তিনি আরও বেশি অবাক হন, কারণ জিং সিওক তারই ছাত্রী ছিল আর তার কারণেই জিং সিওক লাইসেন্স বাতিল করা হয়েছিল। জিং সিওক একজন অসাধারণ প্রতিভার অধিকারিণী ছিল। সে খুব কম বয়সেই সিওল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় আর পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পায়। অপারেশনের প্রতি তার একটা অন্যরকম নেশা ছিল, এমনকি সে চাইত অপারেশন করতে করতেই তার যেন মৃত্যু হয়। যখন জিং সিওক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তখন সে অধ্যাপক চুইয়ের কাছে যায় আর তাকে শিক্ষক হিসেবে গ্রহণ করার অনুরোধ করে। প্রথমে অধ্যাপক চুই রাজি হননি, কারণ তিনি যাকে তাকে নিজের ছাত্র হিসেবে গ্রহণ করেন না। কিন্তু অপারেশনের প্রতি জিং সিওক তীব্র আগ্রহ দেখে তিনি রাজি হয়ে যান। এরপর অধ্যাপক চুই নিজের হাতে জিং সিওক সবকিছু শেখাতে শুরু করেন। জিং সিওক খুব দ্রুত একজন দক্ষ সার্জন হয়ে ওঠে। এরপর হাসপাতালের সেরা ছাত্রীকে যখন বোস্টনে উচ্চশিক্ষার জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়, তখন জিং সিওক আশা করেছিল সুযোগটা সেই পাবে, কিন্তু একজন ডাক্তার ঘুষ দিয়ে তার থেকে সেই সুযোগটি ছিনিয়ে নেয়। জিং সিওক অফিসে গিয়ে এর প্রতিবাদ জানায়। এরপর অধ্যাপক চুইয়ের সাথে তার খুব ঝগড়া হয়। রাগের মাথায় অধ্যাপক চুই ছোট জিং সিওককে চড় মারেন আর অপারেশন থিয়েটারে ঢুকতে নিষেধ করে দেন। জিং সিওক অধ্যাপক চুইয়ের ওপর খুব রেগে যায় আর তাকে মারার জন্য তার গলায় দড়ি পেঁচিয়ে দেয়। অন্যান্য ডাক্তাররা এসে জিং সিওককে আটকায়। অধ্যাপক চুইও রাগে জিং সিওক মারেন। জিং সিওক অধ্যাপক চুইয়ের মুখে থুতু দেয়। এরপর অধ্যাপক চুই বলেন যতদিন তিনি বেঁচে আছেন ততদিন জিং সিওককে তিনি আর অপারেশন থিয়েটারে ঢুকতে দেবেন না। অপারেশন করতে না পেরে জিং সিওক অধ্যাপক চুইয়ের দরজার সামনে হাঁটু গেড়ে বসে থাকে। কিন্তু 3 দিন পার হয়ে গেলেও অধ্যাপক চুই তাকে ক্ষমা করেননি। এমনকি তিনি নিজের ক্ষমতা ব্যবহার করে জিং সিওক লাইসেন্সও বাতিল করে দেন। এরপর থেকে জিং সিওক হাসপাতাল ছেড়ে গ্রামের দিকে একটি ওষুধের ফার্মেসি খোলে। তবে সে গোপনে বেআইনি অপারেশন করা শুরু করে। বড় হাসপাতাল থেকে বিতাড়িত হওয়া রোগী থেকে শুরু করে ভয়ঙ্কর অপরাধীরাও তার কাছে অপারেশন করাতে আসে।
অধ্যাপক চুই জিং সিওক এর ঠিকানা খুঁজে বের করে নিজে গ্রামে যান। দুজনে মুখোমুখি হতেই তাদের পুরনো শত্রুতার কথা মনে পড়ে যায়। অধ্যাপক চুই যখন জানতে পারেন জিং সিওক কিছুতেই তার অপারেশন করবে না, তখন তিনি পুলিশকে তার ব্যাপারে সব জানিয়ে দেওয়ার হুমকি দেন। এরপর অধ্যাপক চুই হানের কাছে যান। হান গ্রামে একটি ক্লিনিক চালায়, তবে সে জিং সিওক বেআইনি অপারেশনের দালাল হিসেবেও কাজ করে। সাধারণত হান রোগীদের থেকে খবর নিয়ে জিং সিওককে জানায়। অধ্যাপক চুই হানকে বলেন যদি সে জিং সিওককে তার অপারেশন করতে রাজি করাতে পারে তাহলে তিনি নিজের প্রভাব খাটিয়ে জিং সিওক এর লাইসেন্স ফিরিয়ে দেবেন। হান জিং সিওক এর প্রতিভার প্রতি শ্রদ্ধাশীল, সে চায় জিং সিওক লাইসেন্স ফিরে পাক আর আরও বেশি রোগীর জীবন বাঁচাক, তাই সে জিং সিওককে রাজি করানোর চেষ্টা করে। কিন্তু জিং সিওক জানায় লাইসেন্স পেলেও তার কোনো লাভ হবে না, কারণ জটিল অপারেশন করার জন্য তার বড় হাসপাতালে কাজ করা দরকার, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। এরপর অধ্যাপক চুই জিং সিওককে বোস্টনে গিয়ে উচ্চশিক্ষা লাভের প্রস্তাব দেন। তিনি বলেন কোর্স শেষ করার পর জিং সিওক বড় হাসপাতালে কাজ করার সুযোগ পাবে। একদিন রাতে জিং সিওক দেখে তার দোকানের উল্টো দিকের রেস্টুরেন্টটি ভাড়া দেওয়া হবে। সে গ্রামের লোকজনের কাছে জানতে পারে রেস্টুরেন্টের মালিকের ভাই জেল থেকে ছাড়া পেয়েছে, আর সে প্রায় মালিকের থেকে টাকা নেয় আর তাকে মারধর করে। তাই মালিক রেস্টুরেন্টটি বিক্রি করে ভাইকে টাকা দিয়ে দিতে চায় আর নিজে দূরে কোথাও চলে যেতে চায়। জিং সিওক চায় না গ্রামের একমাত্র রেস্টুরেন্টটি বন্ধ হয়ে যাক। প্রথমে নার্স, তারপর অধ্যাপক চুই, এখন আবার রেস্টুরেন্টের মালিকের ভাই, সবাই যেন তাকে কোনো না কোনোভাবে বিরক্ত করছে। তাই একদিন ছোট মেয়ে রেস্টুরেন্টে যায় আর মালিকের ভাইকে নেশা জাতীয় কিছু মেশানো পানীয় খেতে দেয়। যখন সে অজ্ঞান হয়ে যায় তখন জিং সিওক তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। এরপর তার হাত পা বেঁধে তার ওপর বসে অপারেশন করার ছুরি দিয়ে এক কোপে তার গলা কেটে দেয়। জিং সিওক দেহটি মাটি চাপা দিতে যায় আর তার সহকারীকে ফোন করে জায়গাটি পরিষ্কার করতে বলে যাতে সেখানে খুনের কোনো চিহ্ন না থাকে। সহকারী জামাকাপড় খুলে সাবধানে জায়গাটি পরিষ্কার করে আর বিভিন্ন রাসায়নিক স্প্রে করে দেয়। যখন জিং সিওক কোদাল দিয়ে মাটি চাপা দিচ্ছিল তখন সে আশেপাশে কিছু শব্দ শুনতে পায়। সে দ্রুত এগিয়ে যায় আর দেখে অধ্যাপক চুই সেখানে দাঁড়িয়ে আছে। এই পর্ব এখানেই শেষ। এই মেয়েটি সত্যিই একজন নির্মম মানুষ, শুধু একটি বিকৃত লোক তার সাথে ঘুমাতে চেয়েছিল। এই তুচ্ছ কারণে সে লোকটিকে শেষ করে দেয়। ঘটনার পরে মেয়েটি একটি পিকআপ ট্রাকে করে মৃতদেহটি পাহাড়ে নিয়ে যায় আর দ্রুত একটি বড় গর্ত খনন করে। ঠিক যখন সে মৃতদেহটি কবর দিতে যাচ্ছিল তখনই একটি পরিচিত মুখ দেখা যায়। এই ব্যক্তি ছিলেন দক্ষিণ কোরিয়ার অন্যতম সেরা শল্যচিকিৎসক অধ্যাপক চুই, যিনি জিং সিওকের প্রাক্তন শিক্ষকও ছিলেন। টেপ দিয়ে মোড়ানো মৃতদেহ দেখে অধ্যাপক চুই কেবল পুলিশকে খবরই দেননি, বরং জিং সিওককে সতর্ক করে বলেন যে গর্তটি যথেষ্ট গভীর নয়, পুলিশ খুঁজে পেলে সমস্যা হতে পারে। এত যত্নশীল হওয়ার পেছনে অধ্যাপক চুইয়ের নিজেরও একটি উদ্দেশ্য ছিল। তিনি জিং সিওককে তার মস্তিষ্কের টিউমার অপসারণ করাতে চেয়েছিলেন, কিন্তু জিং সিওক রাজি ছিল না। 1 বছর আগে অধ্যাপক চুই তাকে হাসপাতাল থেকে বের করে না দিলে আজকের মতো অবস্থা হতো না। জিং সিওক যখন তাকে পাত্তা দিচ্ছিল না তখন অধ্যাপক চুই রাগান্বিত হয়ে কিছু খারাপ কথা বলে সিওক ওল ডেংকে ঘুষি মারতে চেয়েছিল, কিন্তু তার সেক্রেটারি ফোন করায় সে তাড়াতাড়ি ঘটনাস্থল ত্যাগ করে। পরের দিন জিং সিওকের ক্লিনিকটি বন্ধ করে দেওয়া হয়, কারণ প্রেসক্রিপশনের পরিবর্তে ওষুধ ব্যবহার করা হচ্ছিল। স্পষ্টতই এটি ছিল অধ্যাপক চুইয়ের জিং সিওককে বাধ্য করার একটি উপায়। জিং সিওক ফোন করে অধ্যাপক চুইয়ের সাথে কথা বলে। অধ্যাপক চুই খুব কঠোর ছিল। তিনি বলেন সমস্যা সমাধান করতে চাইলে বুসানে এসে আমার সাথে কথা বলো। বুসানে পৌঁছে জিং সিওক দেখে অধ্যাপক চুই একটি ইয়েওনডাং পুরস্কার অনুষ্ঠানে অংশ নিচ্ছে। যদি কোনো দুর্ঘটনা না ঘটে তবে এই বছরের বিজয়ী তিনিই হবে। কিন্তু ঠিক এই সময়ে জিং সিওক ঘটনা রোমে আয়োজক ইয়েওনডাংয়ের ছেলের মস্তিষ্কের টিউমারের কথা জানতে পারে। ঝুঁকি খুব বেশি হওয়ায় অধ্যাপক চুই সহ কোনো ডাক্তারই এই অপারেশন করতে রাজি ছিলেন না। জিং সিওক মনে করে এটি অধ্যাপক চুইয়ের উপর প্রতিশোধ নেওয়ার একটি ভালো সুযোগ, তাই সে অনলাইনে ইয়েওনডাংয়ের তথ্য খোঁজে। রাতে ছোট সহকারী ঘুমালে সে একা হোটেলে গিয়ে ইয়েওনডাংয়ের দরজায় কড়া নাড়ে। সে একটি ইউএসবি ড্রাইভ টিভিতে লাগিয়ে বলে ভিডিওতে ছেলেটির বয়স 16 বছর, তারও মস্তিষ্কের গ্লিওব্লাস্টোমা আছে, কোনো ডাক্তার এই অপারেশন করতে রাজি হয়নি, কিন্তু আমি ছেলেটির জীবন বাঁচাতে সফল হয়েছি। বিবরণ শুনে ইয়েওনডাং খুব উত্তেজিত হয়ে পড়ে, কারণ এটি তার ছেলের জীবনের সাথে জড়িত ছিল। তিনি জিং সিওককে তার পারিশ্রমিক জানতে চান, কিন্তু জিং সিওক টাকা চাননি। কথা শেষ না হতেই ইয়েওনডাং তার মতো পরিবর্তন করে, কারণ তিনি জিং সিওকের দক্ষতা নিয়ে চিন্তিত ছিল। রাতের খাবারের সময় ইয়েওনডাং ইচ্ছাকৃতভাবে অধ্যাপক চুইয়ের সামনে জিং সিওকের কথা তোলে। অধ্যাপক চুই রাগ না করে জিং সিওকের খুব প্রশংসা করে। সেই বোকা এখনো কিছু জানে না। আমার মনে হয় এটি আমাদের ভুল। সেই লোকেরা 10 জন না, এমনকি 100 জন হলেও সে তাদের সবার চেয়ে ভালো। জানো কেন? জিং সিওক অপারেশন রুমে দ্বিধা করে না, ব্যর্থতা নিয়েও ভাবে না। সে কখনো ব্যর্থ হয়নি, কখনো না। অধ্যাপক চুইয়ের সমর্থন পেয়ে ইয়েওনডাং আশ্বস্ত হন। পরের দিন সকালে তিনি জিং সিওকের বাড়িতে আসে। তারা একটি চুক্তিতে পৌঁছান। জিং সিওক তার ছেলের অপারেশন করবে, আর অপারেশন সফল হলে ইয়েওনডাং অন্য কাউকে পুরস্কার দেবে। অপারেশনটি প্রথমে খুব ভালোভাবে চলছিল, কিন্তু শেষ মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটে। ইয়েওনডাং অপারেশন রুমে ছুটে এসে চারদিকে রক্ত দেখে ভয় পেয়ে যান। সৌভাগ্য
দুর্ভাগ্যবশত জিং সিওকের যথেষ্ট অভিজ্ঞতা ছিল এবং অল্প সময়ের মধ্যে অপারেশনটি শেষ করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফিরে এসে সবাই জানতে চায় এই বছরের পুরস্কার কে জিতবে। ইয়নডাং অধ্যাপক চুইয়ের দিকে তাকিয়ে অন্য একজন ডাক্তারকে পুরস্কার দেন। জিং সিওক অধ্যাপক চুইয়ের উপর প্রতিশোধ নিতে পেরে খুশি ছিল, কিন্তু সে ভাবতেও পারেনি যে এই ষড়যন্ত্রের পেছনে অধ্যাপক চুইয়ের হাত ছিল। একই সময়ে পুলিশ একটি মৃতদেহ খুঁজে পায়, যেটি ছিল কয়েকদিন আগে জিং সিওককে ব্ল্যাকমেল করা মহিলা নার্সের। খবরটি দেখে জিং সিওক চিন্তিত না হয়ে ঘটনাস্থলে যায়। সেখানে সে অধ্যাপক চুইকে দেখে আর ভাবে অধ্যাপক চুই নিশ্চয়ই ইয়নডাংয়ের কথা শুনে পুলিশের সাথে যোগ দিয়েছে, শুধু তাকে চাপ দেওয়ার জন্য। দুঃখিত হয়ে জিং সিওক নিজেকে সামলাতে পারছিল না। ইয়ানহুই আবারও অধ্যাপক চুইয়ের উপর প্রতিশোধ নেয়। ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পরে একজন লোক তাকে ডাকে। লোকটির নাম ছিল শিওজিন। সে অধ্যাপক চুইয়ের বন্ধুর ছেলে বলে পরিচয় দেয়। 1 বছর আগে অধ্যাপক চুই তার বাবার মস্তিষ্কের টিউমারের অপারেশন করেছিল। জিং সিওক হঠাৎ মনে করে এমন একটি ঘটনা ঘটেছিল, কিন্তু যখন সে তার বাবার অবস্থার কথা জিজ্ঞাসা করে শিওজিনের মুখ বিষণ্ণ হয়ে যায়। তার বাবা অপারেশন থেকে সুস্থ হয়ে লস অ্যাঞ্জেলেসে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু হঠাৎ 1 মাস পরে তার বাবা ফোন করে জানান যে তিনি একা থাকতে চান। ফোন রাখার পরে তার বাবা নিখোঁজ হয়ে যায়। শিওজিন পুলিশের সাহায্য চেয়েছিল, কিন্তু পুলিশ জানায় যে তার বাবা বাড়ি থেকে পালিয়ে গেছেন। এটি শুনে জিং সিওক 1 বছর আগের একটি ঘটনা মনে করে। সেই অপারেশনটি সাধারণত জিং সিওকের করার কথা ছিল, কিন্তু অধ্যাপক চুই শিওজিনের পরিবর্তে অন্য একজনকে দিয়ে অপারেশন করান। জিং সিওক যখন নার্সকে এর কারণ জিজ্ঞাসা করে, তখন সে অধ্যাপক চুইয়ের অস্বাভাবিক আচরণ দেখে। জিং সিওক সন্দেহ করে যে অধ্যাপক চুই অপারেশনে কিছু করতে চেয়েছিল, তাই অপারেশন শুরু হওয়ার 1 মিনিট আগে সে শিওজিনকে সেখান থেকে সরিয়ে দেয়। তারপরে সে অপারেশন রুমে গিয়ে ইচ্ছাকৃতভাবে অধ্যাপক চুইয়ের হাতে একটি ছুরি দিয়ে আঘাত করে। এর ফলে সে অধ্যাপক চুইয়ের পরিবর্তে অপারেশন করার সুযোগ পায়। অপারেশন শেষ হওয়ার পরে অধ্যাপক চুই তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন এটি করলে? জিং সিওক সরাসরি তার উদ্দেশ্য জানায়। অধ্যাপক চুই ভান করে যে তিনি কিছুই বুঝতে পারেননি আর অফিস থেকে চলে যায়। তাই শিওজিন যখন তার বাবার নিখোঁজ হওয়ার কথা বলে, তখন জিং সিওক মনে করে যে অধ্যাপক চুই নিশ্চয়ই পাগল হয়ে গেছেন। তাদের মধ্যে সম্পর্ক কি তা জানার জন্য জিং সিওক আর শিওজিন একটি মানসিক হাসপাতালে যান, কারণ সেখানে কেউ শিওজিনের বাবাকে দেখেছিল। সিকিউরিটি গার্ড ওল্ড ওয়াং জানায় যে হাসপাতালটি কয়েক মাস আগে নিয়ম লঙ্ঘনের কারণে বন্ধ হয়ে গেছে। শিওজিনের বাবা 401 নম্বর রুমে থাকতেন, কিন্তু তিনি অন্য নামে ভর্তি হয়েছিল। ওল্ড ওয়াংয়ের কথার উপর ভিত্তি করে জিং সিওকের বিশ্বাস করার কোনো কারণ ছিল না। জিং সিওককে বিশ্বাস করানোর জন্য ওল্ড ওয়াং তার সহকর্মীকে ফোন করে, কারণ তার কাছে শিওজিনের বাবার সাথে তার একটি ছবি ছিল। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও সহকর্মী ছবিটি পাঠাননি। ওল্ড ওয়াং বলেন, অনেক রাত হয়েছে, আজ এখানেই শেষ করি। আগামীকাল সকালে আমি নিজেই বন্ধুর কাছ থেকে ছবিটি নিয়ে আসব। কথাটি বলে সে চলে যেতে চায়, কিন্তু শিওজিন বসে থাকতে পারেনি। সে মনে করে ওল্ড ওয়াং তাদের সাথে চালাকি করছে। শিওজিনকে শান্ত করার পরে জিং সিওক ওল্ড ওয়াংয়ের ক্ষত পরিষ্কার করতে এগিয়ে যায় আর শিওজিনের বাবার আংটিটি দেখতে পায়। আসলে আংটিটি শিওজিনের বাবার কাছ থেকে চুরি করা হয়েছিল। কথা শেষ না হতেই শিওজিন ছুটে আসে আর তাদের মধ্যে মারামারি শুরু হয়। তারা ঘর থেকে বাইরে পর্যন্ত মারামারি করে। শিওজিন ওল্ড ওয়াংকে জিজ্ঞাসা করে, তুমি আমার বাবার সাথে কি করেছ? ওল্ড ওয়াং ভয়ে পেয়ে শুধু পালাতে চায়। জিং সিওক যখন তাদের ধরতে আসে, তখন তারা দুজন একটি পাহাড় থেকে পড়ে যায়। ওল্ড ওয়াং ঘটনাস্থলেই মারা যায় এবং শিওজিন গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়ে। ঘটনার পরে জিং সিওক আংটিটি নিয়ে বিক্রেতার কাছে যায়। বিক্রেতা বলে, এত অকেজো একটি ছেলে। বিক্রেতার কথা বলার সময় ছিল না, কারণ তাকে জিং সিওকের খুনের প্রমাণ নষ্ট করতে হবে। পুলিশ মহিলা নার্সের পোশাকে পশুর লোম খুঁজে পেয়েছে, আর জিং সিওক সেদিন ঘটনাস্থলে পুলিশকে বলেছিল যে তার 2টি রোটওয়েলার কুকুর আছে। তাই রিপোর্ট বের হলে পুলিশ জিং সিওককে সন্দেহ করবে। বিক্রেতা জিং সিওকের সাথে দেখা করার পরে তাড়াহুড়ো করে বাড়িতে ফিরে যায়। সে তার পরিচারককে সাদা জাউ রান্না করতে বলে আর তারপর স্নান করতে যায়। সাদা জাউ রান্না হয়ে গেলে পরিচারক মনে করে অধ্যাপক চুই স্নান করছে, তাই সে জাউ রেখে অ্যাপার্টমেন্ট থেকে চলে যায়। আসলে এটি ছিল অধ্যাপক চুইয়ের একটি কৌশল। পরিচারক চলে যাওয়ার পরে সে একটি গুদামে যায়, যেখানে একটি রোলস রয়েস পার্ক করা ছিল, আর এটি ছিল শিওজিনের বাবার গাড়ি। দেখা যাচ্ছে অধ্যাপক চুই সত্যি শিওজিনের বাবাকে হত্যা করেছিল। সেদিন অধ্যাপক চুই শিওজিনের বাবার গাড়িতে মাদক মেশান আর তারপর তার গলা টিপে ধরে ছেলেকে ফোন করতে বাধ্য করে। সেই ফোনের পরেই শিওজিনের বাবা নিখোঁজ হয়ে যায়। গুদাম থেকে বের হওয়ার পরে অধ্যাপক চুই পুলিশ অফিসার লিখে নিতে যান আর দরজার হাতলে মাদক মেশান। অধ্যাপক চুই যেমন আশা করেছিল, পুলিশ জিং সিওককে সন্দেহ করতে শুরু করে আর কিছুক্ষণ পরে পুলিশ অফিসার লি অজ্ঞান হয়ে যান। এই ছিল হাইপার নাইপ এর 3য় থেকে 4র্থ এপিসোডের স্টোরি। চিকিৎসাশাস্ত্রের একজন পাগলকে কখনই রাগানো উচিত না, কারণ তারা হয়তো হাতের কাছে পাওয়া এক কুণ্ডলী উলের সুতো দিয়ে সরাসরি রগ কেটে দিতে পারে, অথবা পকেট থেকে সার্জিক্যাল ছুরি বের করে এক কোপে প্রধান ধমনী ছিন্ন করে দিতে পারে। বহু বছর আগে অধ্যাপক চুই তার সহপাঠী লাও জিনের জমি পছন্দ
করেছিলেন আর তাকে তার ছেলের কাছে বিদায় ফোন করতে বাধ্য করেন। এরপর চুই তার গলায় ছুরি মারে। একটু পর চুই লাও জিনকে খাদে ফেলে দেন। লাও জিন একটি খাদের নিচে পড়ে যান। ভাগ্যক্রমে তিনি সঙ্গে সঙ্গে মারা যাননি এবং অধ্যাপক চুইয়ের বান ধবি মিস লুও তাকে বাঁচিয়েছিল। তবে অলৌকিক কিছু ঘটেনি। মস্তিষ্কে গুরুতর আঘাতের কারণে 3 মাস পর নার্সিংহোমে মারা যান। বহু বছর পর তার ছেলে শিয়াও জিনেরও একই পরিণতি হয়। যদিও সিসিটিভিতে শিয়াও জিনের খাদে পড়ার দৃশ্য ধরা পড়েছিল, কিন্তু একজন মারা যাওয়ায় পুলিশকে জিং সিওক-কে তদন্তে সহযোগিতা করতে হয়। জিং সিওক যখন জবানবন্দি দিয়ে হাসপাতালে অসুস্থদের দেখতে যান, তখন তার প্রাক্তন শিক্ষক অধ্যাপক চুইয়ের সঙ্গে দেখা হয়। অধ্যাপক চুই ইচ্ছাকৃতভাবে দুটি বিষয় প্রকাশ করে। প্রথমত, পুলিশ মৃত নার্সের শরীরে কুকুরের লোম খুঁজে পেয়েছে। অনুমান করা হচ্ছে খুব শীঘ্রই জিং সিওক এর দিকে তদন্তের মোড় ঘুরবে। দ্বিতীয়ত, তার শারীরিক অবস্থা এতটাই খারাপের দিকে যাচ্ছে যে তিনি সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত, যার অর্থ হল তার জন্য অপারেশন করলেই তিনি তদন্তের বিষয়টি স্পষ্ট করে দেবে আর মনে করিয়ে দেবে যে মাঝে মাঝে মানুষকে এমন কাজ করতে হয় যা তারা করতে চায় না। অপ্রত্যাশিতভাবে ঝেং জিং সিওক মনে করেন যে তিনি লাও জিনের নার্সিংহোমে থাকার কথা কাউকে বলেননি, তাই অধ্যাপক চুইয়ের তদন্ত নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। এছাড়াও তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে তাদের আর দেখা হবে না, অর্থাৎ ঝেং শি ইউ আবারও অধ্যাপক চুইয়ের অপারেশন প্রস্তাব রিজেক্ট করে আর তাদের শিক্ষক ছাত্রের সম্পর্ক সম্ভবত সেই মুহূর্তে সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে যায়। অন্যদিকে পুলিশ নার্স হত্যার রহস্য উদ্ঘাটন করার আগেই জানতে পারে যে একজন পুলিশ সদস্য নিখোঁজ। কেউ কেউ সন্দেহ করে যে এর সাথে ব্ল্যাক মার্কেট সার্জারি অর্গানাইজার বস মিন জড়িত। ক্যাপ্টেন ডং এই খবর শুনে প্রথমে এই ব্যক্তিকে তদন্ত করার সিদ্ধান্ত নেয়। এছাড়াও তার অধীনস্থরা নিখোঁজ পুলিশ সদস্যের কল রেকর্ড উদ্ধার করে, যেখানে দেখা যায় শেষ কলটি অধ্যাপক চুইয়ের সাথে ছিল। একই সময়ে দুর্নীতিবাজ পুলিশ অফিসার তার কাছে থাকা তথ্য মোটা দামে সেই গ্যাং লিডারকে বিক্রি করে দেয় যার অপারেশন করা হয়েছিল। সিন পাল্টে যায়। ক্যাপ্টেন ডং অধ্যাপক চুইয়ের সাথে দেখা করে আর কৌশলে নিখোঁজ পুলিশ সদস্যের রাতে কোথায় ছিলেন তা জিজ্ঞাসা করে। আসলে অধ্যাপক চুই তাকে অপহরণ করেছিল, কিন্তু তিনি মিথ্যা বলেন যে সেদিন রাতে তার শরীর খারাপ ছিল আর তিনি বাড়িতেই ছিলেন। কাকতালীয়ভাবে তখনই অধীনস্থের ফোন আসে। তিনি অধ্যাপক চুইয়ের বাড়ির সিসিটিভি ফুটেজ দেখেছে আর বাড়ির চারকদেরও জিজ্ঞাসা করে, যা প্রমাণ করে ঘটনার সময় তিনি সত্যিই বাড়িতে ছিল। সেদিন রাতে গ্যাং লিডার জিং সিওকের সহকারীকে অপহরণ করার নির্দেশ দেয়। পরের দিন সকালে জিং সিওক সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও তার সহকারীর কোনো সন্ধান পান না। অন্যদিকে ক্যাপ্টেন ডং তার এক গুপ্তচরের কাছ থেকে বস মিনের নম্বর পান আর সঙ্গে সঙ্গে তাকে ফোন করে দেখা করার জন্য বলেন। অপ্রত্যাশিতভাবে বস মিন এই বিষয়টি অধ্যাপক চুইকে জানিয়ে দেয়। প্রথমে অধ্যাপক চুই এই ঝামেলায় জড়াতে চাননি, তবে সেই ব্যক্তি যখন জানায় যে এর সাথে সম্ভবত জিং সিওক জড়িত, তখন অধ্যাপক চুই তাকে একটি বিলাসবহুল হোটেলে থাকার ব্যবস্থা করে দেন আর বলেন যে জিং সিওকের নাম যেন না জড়ানো হয়। এর জন্য তিনি যে কোনো শর্ত মেনে নিতে রাজি। একই সময়ে জিং সিওক গ্যাং লিডারের ফোন পায় আর এরপর একা তার সহকারীর উদ্ধারের জন্য ব্ল্যাক মার্কেটের ঘাঁটিতে যায়। আসলে গ্যাং লিডারের দাবি খুব সহজ ছিল, নার্সের মৃত্যুর দায় সে নিতে চায় না আর জিং সিওকও বোঝে যে যার দোষ তাকেই শাস্তি পেতে হবে। তাই গ্যাং লিডার তাকে একটি বিকল্প দেয়, বস মিনকে সরিয়ে ফেলতে হবে যাতে সে পুলিশের কাছে কোনো খবর দিতে না পারে। রাতে জিং সিওক তার সহকারীকে বাড়ি ফিরিয়ে আনার পরই দেখতে পায় যে কুকুরের খাঁচায় আগুন লাগানো হয়েছে। প্রথমে সে দুঃখ পায়, তারপর রাগে ফেটে পড়ে আর সঙ্গে সঙ্গে ফোন করে আগুন লাগানোর মূল হোতা অধ্যাপক চুইকে ডেকে পাঠায়। পরের দিন সকালে বস মিন দরজায় কড়া নাড়ে। সে একটি অত্যন্ত কঠিন অপারেশনের প্রস্তাব পায় যা জিং সিওক এর পছন্দসই হবে বলে সে নিশ্চিত ছিল। এছাড়াও জিং সিওকের কাছে তার অনেক টাকা পাওনা ছিল, তাই ছোট দলটি কাজটি গ্রহণ করে। তবে রওনা হওয়ার আগে জিং সিওক হতবাক হয়ে দেখে যে বস মিন তার সবচেয়ে ঘৃণ্য ব্যক্তি অধ্যাপক চুইকেও আমন্ত্রণ জানিয়েছে। একটু পর চুই জিং সিওককে বলে, বেশি বাড়াবাড়ি করো না। এটি শুনে জিং সিওক ছাতা তুলে তাকে বেদম মারধর করে। আসলে অবৈধ অপারেশনের দল গন্তব্যে পৌঁছানোর পর জিং সিওক তার ভেতরের রাগ প্রকাশ করে। বুঝতে পারছিল না কেন বিশেষভাবে অধ্যাপক চুইকে আনতে হবে। মিন সাহেব শুধু এটা স্বীকার করতে পারলেন যে নিযোগকর্তা বিশেষভাবে অধ্যাপক চুইকে চেয়েছিলেন। এছাড়াও জিং সিওক এই অপারেশনের প্রধান সার্জন ছিলেন না। এতে তার ভেতরের ক্ষোভ আরও বেড়ে যায়। কিছুক্ষণ পর চুই আর জিং সিওক ডেকে দেখা করেন। অধ্যাপক চুই স্পষ্ট করে বলেন যে পুলিশ ইতিমধ্যেই জিং সিওককে সন্দেহ করছে। সে যে কুকুরগুলোকে পুড়িয়ে মেরেছিল তা কেবল তার বোকা স্টুডেন্ট এর করা ভুলের জন্য। এই কারণেই শুরুতে স্টুডেন্ট তার শিক্ষককে মেরেছিল। পরের দিন সকালে অধ্যাপক চুই মস্তিষ্কের অপারেশন প্রয়োজন এমন নিযোগকর্তার সাথে দেখা করেন। এই ব্যক্তি একটি বিখ্যাত কুখ্যাত ধর্মীয় গোষ্ঠীর প্রধান। গড়ে প্রতি 250 জন দক্ষিণ কোরিয়ানদের মধ্যে একজনের নাম তার সাথে যুক্ত, অর্থাৎ যদি অপারেশন ভুল হয় তবে কেউই জাহাজ থেকে জীবিত নামতে পারবে না। অন্যদিকে মিন সাহেব দলকে জানান যে অপারেশন এর সময় সন্ধ্যায় নির্ধারণ করা হয়েছে। খবরটি জানার পর জিং সিওক সঙ্গে সঙ্গেই এনেস্থেসিওলজিস্টকে বাইরে ডেকে নিয়ে যায়, জোর দিয়ে বলে যে অধ্যাপক চুই অসুস্থতার কারণে তার হাত
কিছুটা অস্থির আর তার এন্ডোস্কোপ পরিচালনা করতে হবে, তাই এনেস্থেসিওলজিস্টকে অনুরোধ করে যেন অপারেশনের সময় অধ্যাপক চুই এর দিকে নজর রাখে। যদি কোনো সমস্যা হয় তবে দুজনকে একসাথে প্রধান সার্জনের ভূমিকা নিতে হবে। ক্যামেরা ঘুরতেই অপারেশন শুরু হয়। জিং সিওক এন্ডোস্কোপ দিয়ে টিউমারের অবস্থান খুঁজে বের করে অধ্যাপক চুই সঙ্গেই মাথার খুলি ফুটো করে সাবধানে মস্তিষ্ক সরিয়ে টিউমার অপসারণের জন্য প্রস্তুত হয়। অন্যদিকে ক্যাপ্টেন ডং তার তথ্যদাতার ফোন থেকে মিন সাহেবকে ফোন করে হুমকি দেন যে যদি তিনি সহযোগিতা না করে তবে তাকে নিখোঁজ পুলিশ অফিসার হত্যার সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হবে। একই সময়ে অধ্যাপক চুই অসাবধানতাবশত একটি রক্তনালী ছিঁড়ে ফেলে। ভাগ্যক্রমে সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোর মধ্যে ছিল না। জিং সিওক সঙ্গে জিজ্ঞাসা করে যে অবস্থান পরিবর্তন করার প্রয়োজন আছে কিনা। অপ্রত্যাশিতভাবে অধ্যাপক চুই কিছুক্ষণ চুপ থেকে জোর দিয়ে বলে যে তিনি যেন তার নিজের কাজ ঠিকমতো করে। এরপরেই তিনি আবার অপারেশন এর দিকে মনোযোগ দেয়। এটা কি পরিবেশের অতিরিক্ত চাপ ছিল নাকি মানসিক চাপ অনেকদিন ধরে জমেছিল তা অজানা। অধ্যাপক চুই টিউমার অপসারণ করতে করতে জিং সিওকের দুর্বলতাগুলো তুলে ধরে। আসলে অধ্যাপক চুই সবসময় জিং সিওকের মতো একজন বুদ্ধিমান ছাত্রীকে শেখাতে পেরে গর্বিত বোধ করতেন আর একই সাথে তার ছাত্রীর সাথে কাজ করতে পেরে খুবই আনন্দিত ছিল। তিনি আগে কখনো বুঝতে পারেননি যে শিক্ষাদান এত উত্তেজনাপূর্ণ হতে পারে, তাই তিনি মন থেকে জিং সিওকে ধন্যবাদ জানাতে চেয়েছিল। মানসিক কথা শেষ করার সাথেই অপারেশন সফলভাবে শেষ হয়। জিং সিওক সম্ভবত কিছু বুঝতে পারে আর তার প্রাক্তন শিক শোকের সাথে ডেকে যায়। প্রেমের সিনের কথা আর বললাম না, মোট কথা নিজেকে প্রতিভাবান মনে করা। জিং সিওক প্রথমবারের মতো বুঝতে পারে যে সে ভুল ছিল। পরের দিন সকালে অধ্যাপক চুই সবার আগে ক্রুজ জাহাজ ত্যাগ করেন আর জিং সিওককে মিন সাহেব জোর করে রেখে দেন। বাহ্যিকভাবে তাকে খাবারের জন্য আমন্ত্রণ জানানোর কথা বলা হলেও আসলে নিজের সুরক্ষার জন্য ডং ক্যাপ্টেনের সাথে একটি চুক্তি করেছিল। তিনি প্রতিশ্রুতি দিয়েছিল যে তিনি প্রধান সার্জনকে পুলিশের হাতে তুলে দেবেন। একই সময়ে জিং সিওক তার সহকর্মীর ফোন পান। ওপাশ থেকে জানানো হয় যে অধ্যাপক চুইয়ের জন্য বেশি সময় নেই। তার প্রতিক্রিয়া জানানোর আগেই ডং ক্যাপ্টেন তার পিছনে এসে দাঁড়ান। ঠিক তখনই একটি ছায়ামূর্তি মিন সাহেবকে ধরে নিয়ে যায়। জিং সিওক দেখতে পায় যে লোকটি মিন সাহেবকে ধরে একটি গলিতে নিয়ে যাচ্ছে আর মাটিতে তাজা রক্তের দাগ। সঙ্গেই সে বুঝতে পারে তার প্রাক্তন শিক্ষক চুই সত্যি সবসময় তাকে সাহায্য করে এসেছে। আর এই সাসপেন্ড এর সাথে 6 নম্বর এপিসোড এখানে শেষ হয়ে যায়। 7 নম্বর এপিসোডে বৃদ্ধ গোয়েন্দা সাবধানে ফ্রিজের দরজা খুললে আর হতবাক হয়ে দেখলেন যে ভেতরে তার নিখোঁজ সহকর্মী। তবে তিনি প্রতিক্রিয়া দেখানোর আগেই তার পিছনে কেউ একজন এসে দাঁড়াল। আসলে অধ্যাপক চুই জিং সিওকে রক্ষা করার জন্য পুলিশের সাথে সহযোগিতা করা মিন সাহেবকে নিজেই হত্যা করেছিলেন। শীঘ্রই পুলিশ পরিত্যক্ত গলিতে লোকটির ঠান্ডা মৃতদেহ খুঁজে পায়। এখানে একটি বিশদ বিবরণ রয়েছে। মৃতদেহের ক্ষত একটি দামি সিল্কের স্কার্ফ দিয়ে ঢাকা ছিল আর এটি ক্যাপ্টেন ডংকে তার ধারণা সম্পর্কে আরও নিশ্চিত করেছিল। অন্যদিকে সফলভাবে পালিয়ে যাওয়া জিং সিওক তার সহকর্মীদের কাছ থেকে অধ্যাপক চোয়ের মস্তিষ্কের সিটি স্ক্যান চেয়েছিল। এটি দেখার পরেই সে বুঝতে পেরেছিল যে তার প্রাক্তন শিক্ষক প্রায় মরতে চলেছে। সম্ভবত নস্টালজিয়ার কারণে বা কৃতজ্ঞতাবোধের কারণে, যাই হোক না কেন, তিনি অধ্যাপক চোয়ের অপারেশন করার সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে ঘটনার ফলাফল জানা গেল। মিন সাহেবের মৃত্যুর কারণ ছিল প্লীহা ভেদ করে অতিরিক্ত রক্তক্ষরণ। ক্ষতের ভিত্তিতে অস্ত্রটি কেবল পাতলা নয়, খুব ধারালো ছিল, সম্ভবত প্রায় 1 সেন্টিমিটার চওড়া। এছাড়াও ঘাতক নির্ভুলভাবে পাঁজরের মাঝখানে প্লীহা ভেদ করেছিল। অনুমান করা হয় যে সম্ভবত অভ্যন্তরীণ রক্তপাত ঘটানোর উদ্দেশ্য ছিল যাতে শিকার হেঁটে ঘটনাস্থল ত্যাগ করতে পারে। ফরেনসিক ডাক্তার বলেছিল যে যদি খুব দ্রুত অতিরিক্ত রক্তক্ষরণ হয় তবে ব্যক্তি অজ্ঞান হয়ে যাবে, তাই মৃত ব্যক্তিকে শনাক্তকরণ এড়াতে অবশ্যই কিছু সময়ের জন্য সচেতন থাকতে হবে। এবং প্লীহা রক্তে পূর্ণ একটি অঙ্গ, বাইরের ক্ষতটি খুব ছোট হওয়ার কারণে রক্ত বের হতে পারে না, তাই এটি কেবল পেটের গহ্বরে জমা হতে পারে। অবশেষে ফরেনসিক ডাক্তার বিশ্বাস করেন যে কিলার হয় ডাক্তার অথবা একই রকম প্রশিক্ষণপ্রাপ্ত কেউ। এই কথাগুলো শুনে ক্যাপ্টেন ডং তার ভেতরের ধারণা সম্পর্কে আরও নিশ্চিত হয়, কারণ তিনি নিজের চোখে অধ্যাপক চোইকে মিন সাহেবকে গলিতে প্রবেশ করতে দেখেছিল। মূলত নিশ্চিতভাবে বলা যায় যে তার সেরা বন্ধু এই মামলার আসল অপরাধী। অন্যদিকে অ্যানেস্থেসিওলজিস্ট তার আস্তানায় ফিরে আসে। অপ্রত্যাশিতভাবে জিং সিওক তাকে অধ্যাপক চোয়ের অপারেশন এর জন্য একটি জায়গা খুঁজে বের করতে বলে। একই সময়ে অধ্যাপক চোই বিদেশের সেরা নিউরোসার্জন কিম আইলিনকে আমন্ত্রণ জানিয়েছিল আর তিনি ও জিং সিওক দুজনে মিলে তার অস্ত্রোপচার করবেন বলে ঠিক করে। রাতে ক্যাপ্টেন ডং অধ্যাপক চোয়ের সাথে দেখা করে আর সরাসরি নার্স হত্যাকারী সম্ভবত মিন সাহেব আর নিখোঁজ পুলিশ অফিসারকেও হত্যা করেছে বলে মনে করে। এছাড়াও ক্যাপ্টেন ডং আরও জানান যে সে ঘটনাস্থলে অধ্যাপক চোইকে দেখেছে। অপ্রত্যাশিতভাবে অধ্যাপক চোই এটি শুনে প্রথমে উদাসীন হাসি হাসে, তারপরে তার অভিব্যক্তি অস্বাভাবিকভাবে গম্ভীর হয়ে যায় আর তিনি প্রতিপক্ষকে মনে করিয়ে দেন যে তার কাছেও কিছু প্রমাণ রয়েছে যা মুহূর্তের মধ্যে একজনের কার্যকর প্রমাণ ধ্বংস করতে পারে। পরের দিন সকালে জিং সিওক এবং অধ্যাপক চোই একসাথে বৃদ্ধ কিমের ছেলের স্মরণসভা করেন। যখন তারা চলে যাচ্ছিল, জিং সিওক বারবার তার প্রাক্তন শিক্ষককে জিজ্ঞাসা করছিল কেন তিনি বৃদ্ধ কিমকে হত্যা করেছিল। অবশেষে অধ্যাপক চোই বিরক্ত হয়ে সেই বছরের ঘটনা প্রকাশ করে। আসলে বৃদ্ধ কিম অপারেশন এর আগে স্পষ্টভাবে জিং সিওকে পছন্দ করেছিল আর তাকে বিদেশে নিয়ে যেতে চেয়েছিলেন। অধ্যাপক
চই লোকটির স্বভাব জানতেন আর তিনিও নিজেকে একজন প্রতিভাবান মনে করতেন, তাই সেই সময় থেকেই তার বৃদ্ধ কিমকে হত্যার ধারণা ছিল। তিনি তার কঠোর পরিশ্রমে লালিত শিষ্যকে ব্যবসায়ীদের মুনাফা অর্জনের হাতিয়ার হতে দিতে চাননি। একই সময়ে ক্যাপ্টেন ডং মনিটরিং ভিডিওতে মিন সাহেবের হত্যাকাণ্ডে জিং সিওককে দেখতে পান। তিনি মুহূর্তের মধ্যে সবকিছু বুঝতে পারেন, তাই সেই রাতে তিনি লোকটিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান। ক্যাপ্টেন ডং দেখা করার সাথে সাথেই স্পষ্ট করে বলেন যে তিনি অধ্যাপক চইকে অন্য যে কারো চেয়ে বেশি বোঝেন, সেই ব্যক্তির চেয়ে বেশি পাগল আর কেউ নেই। প্রথমে তিনি বুঝতে পারেননি অধ্যাপক চই কেন অবৈধ অপারেশন করতে চান, তবে এখন তিনি বুঝতে পেরেছে জিং সিওকই অধ্যাপক চইয়ের দুর্বলতা। তাই মিন সাহেব আসলে যে ডাক্তারের নাম বলতে চেয়েছিলেন তিনি অধ্যাপক চই নন, বরং জিং সিওক। সিন পরিবর্তিত হয়। জিং সিওক অধ্যাপক চইকে জানান যে অপারেশনের জায়গা পাওয়া গেছে। পরের দিন রাত 10টায় যেন তিনি সময়মতো আসে। এরপর একটি লোকেশন শেয়ার করে ফোন কেটে দেয়। ঠিক এই সময় মিস লু মনে করিয়ে দেন যে তিনি এই মাত্র শুনেছেন ক্যাপ্টেন ডং জিং সিওককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিলেন। কি বলেছিল তা তিনি জানেন না, শুধু জানেন যে তারা দুজনে 3 ঘন্টা কথা বলেছে। এই খবর শুনে অধ্যাপক চই বিশেষভাবে ক্ষুব্ধ হয়। সময় দ্রুত বয়ে যায় আর পরের দিন রাত আসে। জিং সিওকের দিক থেকে সবকিছু প্রস্তুত। অধ্যাপক চই সময়মতো এলেই অপারেশন শুরু করা যাবে। একই সময়ে ক্যাপ্টেন ডং এক জনহিতৈষী নাগরিকের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পরিত্যক্ত এস্টেটে আসে আর গুদামের ফ্রিজে তার নিখোঁজ সহকর্মীকে খুঁজে পায়। তিনি প্রতিক্রিয়া দেখানোর আগেই তার পিছনে কেউ একজন এসে দাঁড়ায়। অন্যদিকে অস্ত্রোপচার কক্ষে প্রবেশ করেন কিম আইলিন। এই সাসপেন্স এর সাথে এখানেই 7 নম্বর এপিসোড শেষ হয়। এখন 8 নম্বর এপিসোডে আসা যাক। 8 নম্বর এপিসোড এর শেষের দিকে জানা যায় নিখোঁজ পুলিশ অফিসারের মুখ থেকে অধ্যাপক চই জানতে পারে দলনেতা ডং প্রায়শই মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করত আর তারপর অপরাধীদের ব্ল্যাকমেইল করে টাকা আদায় করত। তাই অধ্যাপক চই সব খুনের দায় নিজের কাঁধে নেন আর দলনেতা ডংকে তার সঙ্গে করা চুক্তির কথা মনে করিয়ে দেন। অন্যদিকে কিম এলেন জিং সিওককে জানান যে অধ্যাপক চই আজ রাতে আসবে না। এছাড়াও তিনি জানান যে অধ্যাপক চই সবসময় সেরেব্রিল ব্যবহার করত। এখানে অপারেশন করলে অপ্রত্যাশিত জটিলতা দেখা দিতে পারে। পরের কথাগুলো জিং সিওকের শোনার আর মন ছিল না, কারণ সেরেব্রিল ব্যবহার করলে অ্যানেস্থেশিয়ার প্রভাব কমে যায়, যা অপারেশন এর জটিলতা অনেক বাড়িয়ে দেয়। এই মুহূর্তে তিনি শুধু তার শিক্ষকের কাছে গিয়ে এর কারণ জানতে চাই। জিং সিওক চলে যাওয়ার পর কিম এলেন অ্যানেস্থেসিওলজিস্টের সঙ্গে কথা বলতে চান। অধ্যাপক চইয়ের পরিকল্পনা ছিল 1 মাস পর হাসপাতালে তিনি আর জিং সিওক একসঙ্গে অপারেশন করবে, আর এর আসল উদ্দেশ্য ছিল অসুস্থতা বাড়িয়ে অপারেশনাল টেবিলেই মারা যাওয়া। একই সময়ে জিং সিওক অধ্যাপক চইয়ের সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার কোনো হুদিস পায় না। পরের দিন পুলিশ নিখোঁজ পুলিশ অফিসারের মৃতদেহ খুঁজে পায়। কাকতালীয়ভাবে পরিত্যক্ত বাগানবাড়ির মালিক ছিলেন অধ্যাপক চই। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া কাগজ আর কাপে লেগে থাকা ডিএনএ থেকে এটা প্রমাণ করা যথেষ্ট যে তিনি এই মামলার প্রধান সন্দেহভাজন। পরের দিন কিম জিং সিওকের সঙ্গে যোগাযোগ করে অধ্যাপক চই তার মৃত্যুর মাধ্যমে তার ছাত্রীকে শেষবারের মতো শিক্ষা দিতে চেয়েছিল। তখন জিং সিওক বুঝতে পারছিল না কেন তিনি এমনটা কেন করছে। তিনি মনে করতেন শুধুমাত্র সবচেয়ে গর্বের অপারেশন তাকে হারিয়ে আর অনুশোচনার অশ্রুজল ফেলে তবেই একজন সার্জন তার সীমাবদ্ধতা উপলব্ধি করতে পারবে। তাই সে এই ব্যর্থ হতে বাধ্য হওয়া অপারেশন নেতৃত্ব দিতে চেয়েছিল। কিন্তু কিম এলেন তা মনে করতেন না। তিনি বিশ্বাস করতেন জিং সিওক সফল হবে। এই কথা যেন জিং সিওককে আত্মবিশ্বাস জোগাল। তিনি তার আগের বিভ্রান্ত চেহারা পাল্টে যেভাবেই হোক তার শিক্ষককে সুস্থ করে তোলার সংকল্প করে রাতে জিং সিওক ব্ল্যাক মার্কেটের প্রধানকে অনুরোধ করে যেভাবেই হোক অধ্যাপক চইকে খুঁজে বের করতে হবে। যেহেতু তিনি আগে তার জীবন বাঁচিয়েছিলেন তাই ব্ল্যাক মার্কেটের প্রধান সানন্দে রাজি হয়। কয়েকদিন পর পুলিশ একটি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে খুনি অধ্যাপক চইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সেদিন রাতে ব্ল্যাক মার্কেটের প্রধান অধ্যাপক চইয়ের গোপন আস্তানা খুঁজে বের করে। একই সময়ে জিং সিওক দলনেতা ডংয়ের সঙ্গে দেখা করে আর জিজ্ঞাসা করে তিনি আর অধ্যাপক চই কি চুক্তি করেছিলেন। দলনেতা ডং ভুল করে তাদের দুজনকে একই দলের লোক ভেবে জানান যে অধ্যাপক চই সবকিছু স্বীকার করেছে আর প্রতিশ্রুতি দেন যে তিনি কেবল 1 মাস বাঁচবেন, তখন তাকে ধরলেই হবে আর পুলিশ মৃত ব্যক্তিকে অভিযুক্ত করতে পারবে না। তাই শেষ পর্যন্ত এটি অমীমাংসিত থেকে যাবে। তবে জিং সিওক এই ফলাফলে সন্তুষ্ট ছিল না। তিনি চিৎকার করে বলে যে তিনি তার শিক্ষককে বাঁচিয়ে তুলবে। তখন দলনেতা ডং স্বাভাবিকভাবেই রাজি হননি, কারণ এখনকার পরিস্থিতিতে অধ্যাপক চইয়ের মৃত্যু অনিবার্য। দলনেতা ডংকে হুমকি দেওয়ার পর জিং সিওক গাড়ি নিয়ে চলে যেতে উদ্যত হন। জ্ঞান হারানো দলনেতা ডং জিং সিওককে গাড়ি থেকে টেনে বের করে তার হাত ভেঙে দেওয়ার চেষ্টা করে যাতে তিনি অধ্যাপক চইয়ের অপারেশন করতে না পারে। ফলস্বরূপ বাথরুমে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয় আর জিং সিওক ধীরে ধীরে জ্ঞান হারাতে থাকে। সিন পাল্টে যায়। অধ্যাপক চই জিং সিওকের কাছ থেকে একটি ফোন পায়। ওপাশ থেকে তাকে জানানো হয় যে দলনেতা ডং মারা গেছে আর এর জন্য তিনিই দায়ী, কারণ তিনি পালিয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর অধ্যাপক চই ঘটনাস্থলে আসে। প্রথমে তিনি লক্ষ্য করেন মৃতদেহটি গাড়ির পেছনের ডিকিতে রাখা। তারপর মাটিতে পড়ে থাকা গাড়ির চাবিটি তুলে নেয়। এসব করার পরেই তিনি আইটুর পাশে এসে বলে তিনি সব ব্যবস্থা করবে। প্রেমের সিনের বিস্তারিত আর বলছি না। মোট কথা অধ্যাপক চই তার সবকিছু জিং সিওককে শিখিয়ে যেতে চেয়েছিল। মানুষ একটা লেখার মতো আর প্রতিটি লেখারই শেষ পাতা থাকে। তার এই চই
অধ্যাপক নামের লেখারও শেষ হতে চলেছে, তাই আর পাতা উল্টানো উচিত না। অধ্যাপক চই একটি মোবাইল ফোন রেখে যান আর প্রতিশ্রুতি দেন যে তিনি আর টিকতে না পারলে অবশ্যই জিঙ্ক সিওকের সঙ্গে যোগাযোগ করবে। তারপর দিভাবে গাড়ির দিকে হেঁটে যান আর শেষ পর্যন্ত মৃতদেহ ভর্তি গাড়ি নিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে যায়। 1 মাস পর জিঙ্ক সিওক অধ্যাপক চইয়ের কাছ থেকে একটি ফোন পায় আর সেদিন রাতেই মস্তিষ্কের অপারেশন এর প্রস্তুতি নেয়। ড্রামার শেষে জিঙ্ক সিওক এখনও অবৈধ অপারেশন কাজ চালিয়ে যাচ্ছে, তবে আগের থেকে তার দলে একজন নতুন সদস্য যোগ হয়েছে। ড্রামা এখানেই শেষ হলো। আশা করি ড্রামাটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করুন। নেক্সট কোনো ড্রামা দেখতে চান তা কমেন্ট বক্সে জানিয়ে দিন, আমরা সবার আগে ড্রামাটি নিয়ে আসব। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।